চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু আপনার জন্যে, বিশেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। আমরা ইংরেজি অনুবাদের এমন কিছু কমন ভুল নিয়ে কথা বলবো যেগুলো আমাদের অজান্তেই নম্বর কেটে নেয়। চলুন দেখি কিভাবে এই ছোট ছোট ভুলগুলো এড়ানো যায়। আচ্ছা, সত্যি করে বলেন তো, পরীক্ষার হলে ট্রান্সলেশন করতে গিয়ে কি কখনো এমন মনে হয়েছে, এই রে, একটা ছোট্ট ভুলে সব শেষ হয়ে গেল না তো? যদি হয়ে থাকে তাহলে একদম চিন্তা করবেন না। এই ভয়টা খুব স্বাভাবিক, কারণ অনুবাদের নিয়ম তো আর একটা দুটো না। আর চাকরির বাজারে যেখানে ১ নম্বরের জন্যও অনেক কিছু পাল্টে যায়, সেখানে ভয় লাগাটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আর ভয় পাওয়ার দিন শেষ। আজকে আমরা চাকরির পরীক্ষায় বারবার আসে এমন কিছু কমন ভুল একদম সহজ করে বুঝে নেব। আমাদের আজকের টার্গেট একটাই, ভয়টাকে কনফিডেন্সে বদলে ফেলা। আর এটা প্রমাণ করা যে কয়েকটা সিম্পল নিয়ম জানলেই ট্রান্সলেশন হতে পারে আপনার স্কোর তোলার সেরা জায়গা। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম পর্বটা হলো টেন্স আর মুড নিয়ে। জানেন তো, টেন্স বা মুডের সামান্য একটা ভুলে একটা বাক্যের মানে কিন্তু পুরোপুরি উল্টে যেতে পারে। চলুন দেখি কিভাবে আমরা সঠিক টেন্স ব্যবহার করে একদম নিখুঁত অনুবাদ করতে পারি। শুরুতেই একটা খুব কমন প্রশ্ন দেখি, যেটা পরীক্ষায় প্রায়ই আসে। বাক্যটা হলো, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শুনতে তো বেশ সোজা সাপটা লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এটা টেন্স ব্যবহার করতে গিয়েই বেশিরভাগ লোক ভুলটা করে। চলুন দেখি সেই ভুলটা কি আর কেনই বা হয়। দেখুন, সাধারণত যে ভুলটা আমরা করি সেটা হলো লিখে ফেলি ইট ইজ ড্রিজলিং সিন্স মর্নিং। এটা শুনতে কিন্তু খুব একটা ভুল মনে হয় না, তাই না? কিন্তু গ্রামারের দিক থেকে এটা কিন্তু ঠিক না। সঠিক উত্তরটা হবে ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। এখন আসল প্রশ্ন হলো, কেন এই হ্যাজ বিন কোত্থেকে আসলো? এর পেছনের কারণটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ছোট্ট নিয়ম। ব্যাপারটা খুব সহজ। যখন কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে, মানে কাজটা থামেনি, ঠিক তখনই হ্যাজ বিন বা হ্যাভ বিনের সাথে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়। এখানেও ঠিক তাই হয়েছে। বৃষ্টিটা সকালে শুরু হয়েছে আর এখনও হচ্ছে, তাই এখানে এই টেন্সটাই ব্যবহার করতে হবে। সিম্পল। আচ্ছা, এবার চলুন দ্বিতীয় প্রশ্নে যাই। এটা টেন্স নিয়ে না, এটা হলো বাক্যের মুড বা ভাব নিয়ে। বাক্যটা হলো, আমার যদি পাখির মতো ডানা থাকত। বুঝতেই পারছেন, এটা একটা কল্পনা, একটা অবাস্তব ইচ্ছা। আর এই ধরনের কাল্পনিক বাক্য অনুবাদ করার একটা কিন্তু মজার নিয়ম আছে। এখানে অনেকেই ভুল করে কি লেখেন জানেন? আই উইশ দ্যাট আই উড হ্যাভ দ্য উইংস অফ আ বার্ড। অনেক বড় আর জটিল করে ফেলেন। অথচ এর একদম সহজ আর গ্রামাটিক্যালি কারেক্ট ফর্মটা হলো আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। দেখুন কত সহজ। এটা মনে রাখার কৌশলটা খুব সোজা। যখনই উইশ বা ইফ দিয়ে কোনো অবাস্তব কল্পনা বোঝানো হবে, তখন ভার্বের পাস্ট টেন্স ফর্ম ব্যবহার করতে হবে। যদিও আপনি কিন্তু বর্তমানেরই কল্পনা করছেন। যেমন ধরুন, আই উইশ আই ওয়ার আ কিং। খেয়াল করেছেন, এখানে কিন্তু ওয়াজ না হয়ে ওয়ার বসেছে। গ্রামারের ভাষায় একেই বলে সাবজাংটিভ মুড, মানে সোজা কথায় কল্পনার ভাব। ওকে, টেন্স আর মুড তো গেল। এবার চলুন আমাদের দ্বিতীয় পর্বে যাই। এখানে আমরা ফোকাস করব ভার্ব বা ক্রিয়াপদের সঠিক ব্যবহারের উপর। আর তার মধ্যেও একটা স্পেশাল জিনিস দেখব, সেটা হলো কজেটিভ ভার্ব। নামটা একটু কঠিন শোনালেও কাজটা খুব মজার। এটা হলো সেই ধরনের ভার্ব যেখানে একজন নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায়। আর এখানেই কিন্তু অনেকে গণ্ডগোলটা করে ফেলে। এই ইংরেজি বাক্যটা একটু খেয়াল করুন, ক্যান হি মেক ইউ ডু দিস। এখানে মেক মানে কিন্তু তৈরি করা না। তাহলে এর ঠিকঠাক বাংলা অনুবাদটা কি হতে পারে? একটু ভেবে দেখুন তো। চলুন এবার উত্তরটা মিলিয়ে নিই। এর একদম সঠিক বাংলা অনুবাদটা হবে, সে কি তোমাকে দিয়ে এটি করাতে পারবে? দেখুন, এখানে কর্তা নিজে কাজটা করছে না, সে অন্য কাউকে দিয়ে কাজটা করাচ্ছে। এই করাচ্ছে ভাবটাই কিন্তু আসল, আর এটাকেই বাংলা অনুবাদে পরিষ্কার করে তুলে ধরতে হবে। আর ঠিক এখানেই আসে কজেটিভ ভার্বের আইডিয়াটা। ইংরেজিতে মেক, গেট, হ্যাভ এই ভার্বগুলো যখন কাউকে দিয়ে কিছু করানোর জন্য ব্যবহার হয়, তখন এগুলোকে বলে কজেটিভ ভার্ব। তাই মেক ইউ ডুর মানে হলো তোমাকে দিয়ে করানো। আরেকটা উদাহরণ দিই, আই উইল গেট হিম টু ডু দ্য ওয়ার্ক। এর মানে কিন্তু আমি কাজটা করব না, এর মানে হলো আমি তাকে দিয়ে কাজটা করাবো। আশা করি ব্যাপারটা পরিষ্কার। আচ্ছা, এবার আসা যাক আমাদের ৩ নম্বর পর্বে। আর এটা হলো প্রেপোজিশনের প্যাচ নিয়ে। এই যে ছোট ছোট শব্দগুলো আছে না, এন, অ্যাট, অন, আপন, এগুলো দেখতে ছোট হলেও একটা বাক্যের মানে ঠিক করতে এদের ভূমিকা কিন্তু বিশাল।
আর প্রায়ই দেখা যায় ঠিক প্রেপোজিশনটা বাঁচতেই আমাদের ভুল হয়ে যায়। এই বাংলা বাক্যটা দেখুন, আমি তাকে উপহাস করিনি। আচ্ছা, উপহাস করা বোঝাতে লাফের সাথে কোন প্রেপোজিশন বসবে বলে মনে হয়? এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন, কিন্তু ভীষণ জরুরি। এখানে একটা খুব কমন ভুল হল আই ডিড নট লাফ আপন হেম লিখে ফেলা। এটা কিন্তু একদমই ভুল। এর সঠিক অনুবাদটা হবে আই ডিড নট লাফ অ্যাট হেম। এখানে মনে রাখার বিষয়টা হল কাউকে নিয়ে ঠাট্টা বা উপহাস করা বোঝাতে লাফ অ্যাট একটা ফিক্সড ফ্রেজেল ভার্ব, এর মানেটা একদম বাধা। অন্যদিকে লাফ উইথ মানে হল কারোর সাথে মিলেমিশে হাসা। দেখুন, শুধু একটা প্রেপোজিশনের জন্য অর্থটা কেমন পাল্টে গেল। আর হ্যাঁ, আপনাদের জন্য একটা বোনাস টিপস, ডিসকাস শব্দটার পর কিন্তু কখনোই অ্যাবাউট বসে না। আমরা বলি উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার, ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার বলাটা কিন্তু ভুল। চলে এসেছি আমাদের আলোচনার একদম শেষ পর্বে, আর এটা হলো সবচেয়ে মজার আর ট্রিকি একটা অংশ, ইডিয়মস অ্যান্ড প্রোভার্বস, মানে প্রবাদ প্রবচন। এখানে কিন্তু শব্দ ধরে ধরে অনুবাদ করলে চলবে না। করলে কি হবে জানেন? অর্থটা একদম ভুল হয়ে যাবে। এই বাংলা বাক্যটা তো আমরা সবাই বলি, তাই না? সে অঙ্কে কাঁচা। আচ্ছা, এখানে কাঁচা শব্দটার ইংরেজি যদি আক্ষরিকভাবে করা হয় তাহলে কি দাঁড়াবে? চলুন দেখি সবাই কি ভুলটা করে। কমন ভুলটা হলো কাঁচার ইংরেজি র ব্যবহার করে ফেলা। যেমন হি ইজ র ইন ম্যাথমেটিক্স। এটা শুনতেও কেমন অদ্ভুত লাগছে, তাই না? ইংরেজিতে কোনো বিষয়ে দুর্বল বা অদক্ষ বোঝাতে উইক ইন ব্যবহার করা হয়, তাই সঠিক অনুবাদটা হবে হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। এবার উল্টোটা দেখি। একটা ইংরেজি ইডিয়াম নেই, ধরুন হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স। এর যদি শব্দ ধরে ধরে অনুবাদ করি তাহলে কি দাঁড়ায়? আর এর আসল মানেটাই বা কি? চলুন দেখি। এর আক্ষরিক অনুবাদ করলে দাঁড়ায় সে উড়ন্ত রং নিয়ে এসেছিল। বেশ হাস্যকর, তাই না? আসলে এটা একটা ইডিয়াম, আর এর আসল অর্থ হল সে খুব ভালোভাবে পাশ করেছিল বা গৌরবের সাথে সফল হয়েছিল। এবার বুঝলেন তো ইডিয়ামের ভেতরের অর্থটা জানা কতটা জরুরি? তো পুরো আলোচনাটাকে যদি আমরা এক জায়গায় করি তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? প্রথমত, টেন্স আর মুড ব্যবহারের সময় খুব সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত, পজিটিভ ভার্ব আর ফ্রেজাল ভার্বগুলোর সঠিক ব্যবহার শিখতে হবে। আর সবশেষে সবচেয়ে জরুরি যেটা, ইডিয়াম বা প্রবাদ প্রবচনের আক্ষরিক অনুবাদ করা যাবে না, এর আসল মানেটা বুঝতে হবে। আশা করি আজকের এই আলোচনা অনুবাদের ভয় কাটাতে আপনাদের একটু হলেও সাহায্য করবে। আচ্ছা, এরপর অনুবাদের কোন টপিকটা নিয়ে আলোচনা করলে ভালো হয়? আর্টিকেলের ব্যবহার নাকি ভয়েস চেঞ্জ? কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, নিয়মিত প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই। সবার জন্য অনেক অনেক শুভকামনা।